একটু একটু করে ভালোবাসার বীজ বপন শেষে ছোট্ট চারা গাছ থেকে বেড়ে ওঠা ফুলের মতো পবিত্র আত্মাটাকে কি করে এতটা আঘাত করলাম আমি? আমার মতো একটা লাগামহীন ছন্নছাড়া ছেলেকে ভালোবেসে ওরও তো আজ অব্দি কম যন্ত্রণা সহ্য করেনি। শুধুমাত্র আমার টানে ইউএসএ পর্যন্ত চলে এসেছে মেয়েটা, আর আমি হিজিবিজি ভাবতে ভাবতে ভীষণ ক্ষোভে চিৎকার করে উঠল কৃতিক। ভাই এরও গেছি। এখন নিশ্চয়ই অরু কৃতিকের কোনো কথা শুনবে না। হ্যাঁ, কৃতিক পারে অরুকে জোর জবরদস্তি করতে, কিন্তু সকালের ঘটনার পর সেটাও কি আদৌ উচিত হবে? সেই ভেবেই নিজেকে সারাটা দিন গুটিয়ে রেখেছে কৃতিক। দুপুরের সময় অরুর পছন্দের বিরিয়ানি অর্ডার করে সেটাকে ড্রোনের সাহায্যে জানলা দিয়ে অরুর রুমে পাঠিয়েছে। তাও ওকে একটুকু বিরক্ত করেনি কৃতিক। খাবারের সাথে দিয়ে দিয়েছে ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা, আই এম সরি হার্টবিট, আর এমন হবে না, জীবনেও হবে না। একটু রুমে আল্লাহ কর, তোকে অনেক 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 আদর করবো। সাথে দুঃখী দুঃখী একটা ইমোজি। তবে এই চিরকুট ফিরকুটে আর আজ মন টলল না অরুর। ও খাবারটা রেখে দিয়ে চিরকুটটা পুনরায় ফেরত পাঠিয়ে দেয় ড্রোনের সাহায্যে। ড্রোনটা চিরকুট সমেত ফিরে আসায় কৃতিক ভেবেছিল অরু হয়তো কিছু লিখে পাঠিয়েছে। তাই তাড়াহুড়ো করে ব্যাকইয়ার্ড থেকে ড্রোনটা কুড়িয়ে চিরকুট খুলে কৃতিক দেখতে পায় ওর সরিটা কেটে কুটে সেখানে কতগুলো রাগী ইমোজি এঁকে দিয়েছে অরু। অজ্ঞতাই বউয়ের কাছে ক্ষমা প্রার্থনাটা নদীতে বহমান উল্টো স্রোতের মতোই বিফলে চলে গেল জায়ান কৃতিকের। অন্ধকারের মাঝেই হাই পাওয়ারের চশমা দিয়ে খালি চোখে চারিদিকে কোনো কিছুই দেখার উপায় নেই, অথচ এই নিকষ আধারের মাঝে শায়রের দুঃখী দুঃখী মুখখানা স্পষ্ট দেখতে পাচ্ছে অর্ণব। খানিক বাদে এই ফোঁসফাঁস করে দীর্ঘশ্বাস ছাড়ছে সে। ঘটনাটা 1 কিংবা 2 মিনিট ধরে চলমান নয়। সেই যে পাহাড়ের চূড়ায় এসে তিনজন মিলে বসেছে তখন থেকেই চারিদিকে নীরবতা বিরাজমান। ফাঁকে ফাঁকে শায়রের দীর্ঘশ্বাসের আওয়াজ ভেসে এলেও কৃতিক নীরবে স্মোক করছে শুরু। এদের দুঃখী দুঃখী ব্যথাতুর চিত্তের মাঝে অর্ণবের নিজেকে এলিয়েন মনে হচ্ছে, যার আদতে কোনো দুঃখ কষ্ট বলে কিছু নেই। অথচ এলিসার প্রেগনেন্সির মুড সুইং এর খপ্পরে পড়ে প্রতিদিন কি মারটাই না হজম করে ছেলেটা, সে কথা না হয় অজানাই থাক। আপাতত শায়রের এই দীর্ঘশ্বাস মেনে নেওয়া যাচ্ছে না মোটেই। ওকে থামাতে হবে। তাই কিছুটা বিরক্ত হয়ে অর্ণব বলে ওঠে, কি হয়েছে বলতো? এইভাবে নিঃশ্বাস নিতে থাকলে তো হায়াত ফুরাবার আগেই মরে যাবে তুই। তৎক্ষণাৎ শায়র খেঁকিয়ে উঠে বলল, তোমার মতো হারবাজাতের বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। শালা কি খাইয়ে পাঠালি কাল রাতে? কিছুই মনে নেই। সকালে উঠে দেখি বউ আমার রেগে বোম হয়ে আছে। অর্ণব কপাল কুঁচকে বলল, চুমু কি খেয়েছিলি নাকি খাসনি? রাগটা করেছে কেন সেটা নিশ্চয় জানিস। শায়র মুখ কাঁচুমাচু করে বলল, আমার কিছু মনে নেই। আর নীলিমা তো কথাই বলছে না। ব্রেকফাস্টে পোড়া রুটি খেতে দিয়েছে, তাও একটা। শায়রের কথার পাছে অর্ণব মিনমিনিয়ে অসহায় সুরে বলল, তোর বউ তো দাও খেতে দেয়, আমার বউ তো সকালে উঠলেই ক্যারাতে প্র্যাকটিস করতে বেরিয়ে যায়। কিছু বললি? অর্ণব না সূচক মাথা নাড়ালো, বলল, শোন, তুই আজকে নীলিমাকে সরাসরি জিজ্ঞাসা করবি যে আদৌ তুই কিছু করেছিস নাকি করিস নে। যদি না করিস তাহলে নতুন প্ল্যান বানাবো আমরা, যার নাম হবে মিশন ফুলচর্চা। অর্ণবের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করিস? তোর না বাড়িতে বউ এসেছে, তাও তোর আমাদের সাথে আড্ডা দিতে মন চাইলো? স্ট্রেঞ্জ। কৃতিক মুখ নিয়ে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলল। বউ রাগ করেছে। তৎক্ষণাৎ নির্বিকার গলায় অর্ণব বলে উঠল, তো রাগ ভাঙলেই তো হয়। তাছাড়া ওরও একটা সফটি। ও তোর উপরে কতক্ষণই বা রাগ দেখাবে? বেশি হলো 1 ঘন্টা। সারাদিন। অর্ণবের মুখের উপর কথাটা বলে শায়রের মতো করেই দীর্ঘশ্বাস ছাড়ল কৃতিক। অর্ণব বুদ্ধিমানের মতো মাথা দুলিয়ে বলল, বুঝেছি জটিল সমস্যা। তুই একটা কাজ কর, তুই বরং অরুকে কোনো একটা সারপ্রাইজ দিয়ে দে। দেখবি রাগ ফাগ সব উধাও। অর্ণবের কথায় কৃতিকর পানির প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলে অর্ণব পুনরায় বলে, এই ধর, ক্যান্ডেল লাইটের ডিনারে নিয়ে গেলে, ফুল দিয়ে প্রপোজ করলে, কিংবা কোনো রয়্যাল প্লেসে নিয়ে গিয়ে ওকে একটু বেহেলার সুরে শোনালি। সেই বেহেলার তাহলে তোরা দুজন বল নাচ করলি। তোদের পায়ের কাছে জমা হয়ে থাকবে অসংখ্য রঙিন বেলুন। মাথার উপর থেকে ঝরে পড়বে টকটকে লাল গোলাপের পাপড়ি। অর্ণব কথা শেষ করার আগে কৃতিক ওকে ঠাস করে থামিয়ে দিয়ে বলল, হয়েছে থাম, আমি এসব পারি না। এগুলো আমার ডিকশনারিতে নেই।
ইভেন আজ পর্যন্ত আমি অরুকে নিয়ে কোনো দিন শপিংয়ে অবধি যাইনি। যখন যা প্রয়োজন সব অনলাইনে অর্ডার করেছি, বিয়েটা পর্যন্ত করেছি কোনো মতে। সেখানে তুই কি সব বুদ্ধি দিচ্ছিস? এসব আমার দ্বারা হবে না। কথা শেষ করে কৃতিক উঠে দাঁড়িয়ে ওদেরকে রেখেই চলে যায়। অর্ণব পেছনে ঘুরে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে গলা উঁচিয়ে শুধায়। আরে কোথায় যাচ্ছিস? কৃতিক যেতে যেতে জবাব দেয়। বউয়ের রাগ ভাঙাতে। কৃতিক চলে গেলে সার অর্ণবকে বলে। ওদের হঠাৎ কি হলো বলতো? অর্ণব মোবাইলে কিছু একটা চেক করতে করতে জবাব দেয়। জানি না, তবে অরুর মামাতো ভাই রেজা এবার ছেলেটা একটু বেশি ধূর্ত। সায়রের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল ও তৎক্ষণাৎ উদ্বিগ্ন গলায় শুধালো। শেষ মানে? অর্ণব কপট হেসে বলল। কুল সাহেব, কাল ইন্টারনেটে এমনিতেই দেখতে পাবি, এত হাইপার হওয়ার কিছু নাই। গভীর রাতে ঘুমের মাঝে অরুর যখন মনে হতে থাকে পেছন থেকে জড়িয়ে ধরে একটা খড়খড়ে উষ্ণ হাত অবাধে বিচরণ করছে ওর পৃষ্ঠদেশে, ঠিক তখনই লাফিয়ে উঠে বসলো অরু। এদিক ওদিক চোখ বোলাতে গিয়ে ড্রিম লাইটের হলদে আলোয় স্পষ্ট দেখতে পেল কৃতিক বসে আছে ওর মুখোমুখি। তার মানে একটু আগের হাতটা কৃতিকের ছিল। ব্যাপারটা বোধগম্য হতেই অরু রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগেই কৃতিক বলে ওঠে। ব্যথা করছে হার্টবিট? কৃতিকের কথায় রাগঢাক ভুলে গিয়ে উদ্বিগ্ন হয়ে উঠল অরু। মনে মনে ভাবতো, সত্যি তো আজ কৃতিক একটা ওষুধও খায়নি, কি করেই বা খাবে? ওষুধ তো সব বেডরুমে ছিল, আর অরু তো আজ রাগে ছুটে দরজাই খোলেনি বেডরুমের। কৃতিকের ব্যথার কথা শুনে অনুশোচনা হতে লাগলো অরুর মনে। ও তৎক্ষণাৎ কৃতিকের বাজকাট সুচালো চুলগুলোতে হাত বুলিয়ে করুণ স্বরে বলে ওঠে। মাথায় কি বেশি ব্যথা করছে? কৃতিক না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতটা নিজের বুকের বাম পাশে রেখে শান্ত স্বরে বলল। এখানে ব্যথা করছে? তুই ইগনোর করলে আমার হৃদয়টা ব্যথা করে অরু, খুব ব্যথা করে। মেঘলা আকাশ, বাইরে ঝোড়ো হাওয়া বইছে প্রবল বেগে। মাথার উপরের পাইন গাছগুলো অন্ধকারের মাঝে উত্থাল পাথাল হয়ে উঠছে, যেন কোনো বিদঘুটে জন্তু জানোয়ার। ঘুণাক্ষরেও ভুলবশত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয় এখনই ছুটে এসে বিশাল হাত তুলে থাবা বসাবে ঘাড়ে, শুষে নেবে শরীরের শেষ রক্তবিন্দু। দেখলেই কেমন ভয়ে শির দ্বারা বেয়ে নেমে আসে হিমধারা শীতল স্রোত। এমন একটা গা ছমছমে পরিবেশেও নিদারুণ ভঙ্গিমায় ব্যালকনিতে বসে আছে নীলিমা। ওর কোনো হেলদোল নেই, এই দমকা বাতাসে যেন এক নির্জীব আত্মা। খুলে রাখা রেশমের মতো চুলগুলোও সেভাবে উঠছে এলোমেলো হয়ে। নীলিমাকে উদাসীন দেখাচ্ছে। সেই সন্ধ্যা থেকেই কি যেন অযাচিত ভাবনায় বুঁদ হয়ে আছে মেয়েটা। মনের মাঝে চলেছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণের সমাধান যে নীলিমার অজানা তেমনটা নয়। ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিণামদর্শিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আটকে আছে। তবু আজ মন বলছে এবার একটা সমাধান হওয়া প্রয়োজন, সত্যিই প্রয়োজন। সায়রের মতো এমন একটা সজীব হৃদয়ের পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরো আগে প্রয়োজন। সায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো সায়র। কাঁধে তার ছোট্ট ব্যাকপ্যাক। মনে হয় শুট ছিল আজ। সায়রের উপস্থিতি টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালো। সায়র একটা ক্লান্ত মাখা হাসি নিক্ষেপ করলো নীলিমার পানে। নীলিমা সেভাবেই নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল শুধু। সায়র ব্যালকনির দিকে দুকদম এগিয়ে এসে নীলিমাকে বলল, রান্না করেছো কিছু নাকি আমি করব? ওয়েল, সায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়। কারণ গত 2 মাসে নীলিমা হাতে কোনা কয়েকদিন রান্না করলেও বেশিরভাগ সময়ই রান্না বান্নাটা সায়র নিজেই করে। যখন সময়ের অভাবে করতে পারে না তখন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে দেয়। তবুও রান্না বান্নার জন্য নীলিমাকে হুকুম করে না কখনো। সায়রের কথার পাছে নীলিমা জানালো, করেছি, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। পরিবেশটা কিঞ্চিত অসহনীয় আর দমবন্ধকর। কেমন যেন গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে। এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস। অবশ্য বাইরেও ঝোড়ো হাওয়া বইছে খুব। তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে জলদি ওয়াশরুমে ঢুকে যায় সায়র। আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিংয়ে খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা। মখমলের মতো নরম বাথ টাওয়ালটা গলায় ঝুলিয়ে সায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ। সবকিছু এখনো আগের ন্যায় থমথমে। নীলিমা কেমন যেন আজকে একটু বেশি চুপচাপ। চুলফুল খুলে অমন বারান্দায় বসেছিল। পাইন গাছের পেছনে ভর করলো কিনা সেটাও ভাবনার বিষয়।
সায়র ভাবলো কিছুক্ষণ, অতঃপর নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলল, বলছি যে নীলিমা, কোম্পানি থেকে আমাকে বড় একটা অ্যাপার্টমেন্টও ওঠার জন্য বলা হচ্ছে। আমার ম্যানেজারও সেখানে সর্বক্ষণ কর্মরত থাকবে। তুমি যদি বলো তো এই অ্যাপার্টমেন্টটা আমরা শীঘ্রই ছেড়ে দেবো। নীলিমা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, কেন? এই বাসায় কি সমস্যা? এখানেও তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলেই। সায়র একটু ভেবে চিনতে শান্ত স্বরে জবাব দিল, আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ করা দরকার। একটা প্রপার গোছানো সংসার প্রয়োজন আমাদের, ইউ নো হোয়াট আই মিন। নয়তো কি? নয়তো আমাদের সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। আমার মনে হচ্ছে না কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা ঘুচিয়ে ফেলা খুব প্রয়োজন নীলিমা। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর 5টা কাপলের মতো গুছিয়ে সংসার করতে চাই। বাচ্চা কাচ্চা জন্ম। আবারও মাঝপথে কথা আটকে গেল সায়রের। নীলিমা কিছুই বলছে না, মাথা নিচু করে চুপচাপ খেয়েই যাচ্ছে শুধু। নীলিমার নীরবতা সায়রকে পীড়া দেয়, অজানা অধিকার বোধে ফুঁসে উঠে হৃদয়টা। তবুও নিজেকে যথাসম্ভব সংযত রেখে গভীর কণ্ঠে সায়র বলে, হতে পারে আমার এই পুরাতন অ্যাপার্টমেন্টটাই সেই দূরত্বের একমাত্র কারণ, নয়তো এখনো সংসার ফিল পাচ্ছি না। কেনই বা কাছে থেকেও তুমি এত দূরে? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। সায়রের কথায় কোনরূপ প্রত্যুত্তর না করেই টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা। ওর থমথমে চেহারা সুরাতে রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে সায়র ওকে আবারও পিছু ডেকে বলে, সত্যি করে বলো তো, তুমি এখনো আমার উপর রাগ করে আছো তাই না? জোর করে বিয়ে করেছি বলে? না, নেই। কি নেই? আমি আপনার ওপর রাগ করে নেই। নীলিমার সোজা সাপটা উত্তর। নীলিমার উত্তর শুনে সায়র একটু স্বস্তিতে চোখ বুঝলো। পরেক্ষণেই চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল। নীলিমা, লাস্ট কোশ্চেন। এবার দাঁড়িয়ে পড়লো নীলিমা, আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো, কি? কাল রাতে আমি কি কিছু না, মানে তোমার সাথে কোনো অভদ্রতা? সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে। হ্যাঁ, করেছেনই তো। চরম অভদ্রতা করেছেন। যা নয় তাই বলে গালি দিয়েছেন আমাকে। ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, পেচাসিনী, আরো কত কি। নীলিমার কথা শুনে সায়র আহামুখ হয়ে গেল। শেষমেশ কিনা মাল খেয়ে নিজের বউকে এইভাবে গালিগালাজ করেছে ও। ছি, শব্দ সেই হারামি বন্ধুগুলোর। শালা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁসির আসামি বানিয়ে ছেড়ে দিল। সায়র অসহায়ের মতো ঠোঁট উল্টে তাকিয়ে আছে দেখে নীলিমা এবার হনহনিয়ে রুমের দিকে চলে গেল। নীলিমা রেগে মেগে চলে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো সায়র। নীলিমা শোনো একটু, আমি আসলে ওভাবে মিন করতে চাইনি। বিশ্বাস করো, কাল রাতে যা করেছি, যা বলেছি, সে সব কিছুই আমি মনের ভুলে বলেছি। আই সোয়ার, একটা কথাও আমি মনের কথা ছিল না। সায়রের কথায় পেছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা, বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল আপনি আমাকে ভুল করে চুমু খেয়েছেন? আর যে ওই যে আদুরে কথাগুলো, সেগুলো সব মিথ্যে ছিল? এবার যেন আকাশ থেকে পড়লো সায়র। ওর মাথার মধ্যে ঘিলু সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি, ও কাল নীলিমাকে চুমু খেতে পেরেছিল, নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে? মনের মাঝের হাজারো কনফিউশন দূর করার উদ্দেশ্যে ভ্যাবাচাকা খেয়ে সায়র অস্ফুটে বলল, ইয়ে মানে সত্যি কিছু মুখিয়েছিলাম? বুকের উপর 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় নীলিমা। হ্যাঁ, খেয়েছিলেন। নীলিমার কথায় বুকের ওপর থেকে যেন পাথরটা সরে গেল সায়রের। এতক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে। মনে থাকুক বা নাই থাকুক, চুমু যে খেয়েছিল এটাই বড় কথা। সেই ভেবে উৎফুল্লতায় কুলকুলিয়ে হেসে উঠল সায়র। হেসে উঠে সায়র বলল, বিশ্বাস করো নীলিমা, কাল যা করেছি, যা বলেছি, সব মন থেকে করেছি, সব। সায়রের কথায় আচমকা চোখ মুখ কুঁচকে গেল নীলিমার, যেন বিয়ে বাড়ির পঞ্চব্যঞ্জনের মাঝে হুট করেই কাঁচা করল্লা মুখে পুরে দেওয়া হয়েছে ওর। মুখটাকে সেভাবে রেখেই খেঁকিয়ে উঠে নীলিমা বলল, কি বলেন? আপনি যা বলেছেন সব মন থেকে বলেছেন? সায়র মুচকি হেসে উপর নিচ মাথা ঝাঁকালো। নীলিমা দ্বিগুণ রেগে মেগে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ। তার মানে আপনি বলতে চাইছেন আমি আসলেই একটা ডাইনি বুড়ি? হকচকে উঠল সায়র, জলদি হাসি থামিয়ে বলল। এমা, সেটা কখন বললাম? নীলিমা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, এই যে, এখন বলেন, আপনি কাল রাতে যা যা বলেছেন সব আপনার মনের কথা? এরপর আর সায়রের প্রত্যুত্তরের জন্য এক মুহূর্ত অপেক্ষা করলো না নীলিমা। ঠাস করে ওর মুখের উপরই দরজা লাগিয়ে দিল। এদিকে নিজের কথায় নিজেই বোকা বনে গেল সায়র। মনে মনে চোখ মুখ খিচিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় বসালো সজোরে।
তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বলল, বউ আমার, বিশ্বাস করো কাল রাতেই একটু নিজের মাঝে ছিলাম না আমি। আমার হাতে হুঁশ থেকে কোনো কিছু করেছি। কাল যা যা বলেছি, যা যা করেছি, এমনকি যদি চুমুও খেয়ে থাকি তাহলে সেটার জন্য আমি খুবই দুঃখিত। তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য নয় রাগিনী। আমি তো তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি, দুঃখ দিতে যাব কেন বলো? সবাই তো বিয়ের আগে প্রেমে পড়ে, আমরা না হয় বিয়ের পরে প্রেম করব। তুমি সময় নাও, আমি অপেক্ষারত। আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ। ইজ নট ইট বিউটিফুল? দরজার সামনে দাঁড়িয়ে তখনও উদ্গ্রীব হয়ে নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমাণ করায় ব্যস্ত সায়র। আজ যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতিমা, আগাগোড়া একজন শুদ্ধ পুরুষ। সে মাল খেয়ে এসে অনুমতি ব্যতীত বউকে চুমু খেয়ে ফেলেছে। এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয়। তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা জরুরি। তবে নীলিমার বোধহয় এত বেশি শুদ্ধতায় কিঞ্চিত আপত্তি রয়েছে। তাই তো নিজের শুদ্ধ স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তারা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেওয়ালে ঠেস দিয়ে খানিকটা আবেদনময় রূপে দাঁড়িয়ে পাতলা অধৈর্য করে গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতেই নীলিমা বলে, এই নাইট ড্রেসটা জামা কাপড়ের প্যাকেটে পেয়েছি, সাইজটা আমারই। কে কিনলো বলুন তো? তার কথার কোনরূপ জবাব দিল না সায়র, বরং গভীর চোখে ওর ধনুকের মতো বাঁকানো নারী শরীরটা এক ঝলক পরখ করে শুষ্ক ঢোক গেল শুধু। কি দেখছেন অমন করে? সায়রের চোখ দুটো চিকচিক করছে। ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাকে সর্বে সর্বা প্রশ্রয় দিয়ে ফট করে বলে উঠল, আজকে একটু অশুদ্ধ হতে চাই নীলিমা। একটু নয়, অনেকটা অশুদ্ধ। বাইরে বাতাসের তাণ্ডব। শেষ রাতে বোধহয় ঝড় উঠবে। সায়রদের অ্যাপার্টমেন্টে চাইতেও কৃতিকের এই নির্জন শহরতলির বাড়িতে বাতাসের বেগ দ্বিগুণ। তবে থাই লাগানো বিশাল জানালা ভেদ করে সেই প্রকাণ্ড ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারে না অরু কৃতিকের মাস্টার বেডরুম অবধি। ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনিত বাতাসের সাই সাই আওয়াজ। আওয়াজটা ভয়ানক, কেমন যেন গা ছমছম করে ওঠে। হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আটকে উঠবে। কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝোড়ো বাতাসের সাই সাই আওয়াজে আটকে উঠল না ওরু। এমনকি চমকালেও না খুব একটা, কারণ এর থেকেও বড় চমক তোর সামনেই বসে আছে একটি, যার নাম জায়ান কৃতিক চৌধুরী। মানুষটা আস্ত একটা চমক। প্রতি সেকেন্ড অন্তর অন্তরই সে চমকে দেয় ওরকে। এই যেমন মাত্রই নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসে একেবারে বাধ্য স্বামীর মতো বউয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিল। কোনো কিছু না ভেবেই হদিশ দিয়ে দিল নিজ হৃদয়ের অসহনীয় পীড়ার। এই পীড়া যে নতুন নয়, তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায়। এই যে জায়ান কৃতিক নিজের অসহায়ত্ব অরুর সামনে তুলে ধরলো, নিজের দুর্বলতা প্রকাশ করে দিল। এটা কি চারটিখানি কথা? বোধ হয় না। কিন্তু অরু তো কৃতিকের বাঁকা পাঁজরের হাট। এমন ঘাট দ্বারা পুরুষের পাঁজর থেকে সৃষ্টি হওয়া নারীও তো কম যায় না। তাই তো কৃতিকের এমন আবেগাপ্লুত কথাকেও একেবারে সোজা সাপটা অগ্রাহ্য করল অরু। নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দু না দমিয়ে বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিল পাশের বেডরুমের উদ্দেশ্যে, যেখানে আগেও ও আর অনু ঘুমাত। অরুর কোমল চেহারার কাঠিন্যের ছাপ স্পষ্ট। আজ বেজায় চটেছে সে, তার উপর রুম থেকে অবধি চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক নিজেও এগিয়ে গেল অরুর পিছু পিছু। ওকে আটকানোর চেষ্টা করে বলল, বেবি, কোথায় যাচ্ছিস? ব্যথা করছে তো? অরু পিছু ফিরল না, হনহনিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। অরু থামছে না দেখে কৃতিক এবার দ্রুত কদমে এগিয়ে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর গেস্ট রুমের দরজাটা সশব্দে লক করে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? অরু গাল ফুলিয়ে জবাব দিল, ঘুমাতে। কৃতিক ভ্রু কুচকে দাঁতে দাঁত চাপলো, মাথাটা সামান্য নিয়ে অরুর মুখের কাছে মুখ নিয়ে পড়ল। সাহস তো কম না? আমার সাথে ঘুমাবি না, সেটা আবার মুখ দিয়ে উচ্চারণ করছিস? তোকে অনুমতি দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর? কৃতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরো বিগড়ে যায়। ও তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের চওড়া বুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল ছাদ বারান্দার দিকে। ঝোড়ো হাওয়ায় তোর বেড়েছে বই কি কমেনি, তবে এই মুহূর্তে অরুর চড়াও মেজাজের কাছে এসব ঝোড়ো হাওয়া টাওয়া কিছুই পাত্তা পেল না। অরু চলে যাচ্ছে দেখে কৃতিকা আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। পেছন থেকেই এক নাগারে অরুর মাথায় খোলা চুলে পিঠে সবখানে শব্দ করে চুমু খেতে খেতে অরুকে মানানোর চেষ্টা করে বলল, বেবি বেবি আই।
I did not mean it. You know how much I love you. তাহলে কেন বুঝতে চাইছিস না? কেন এভাবে অবলা করে হার্ট করছিস আমাকে? তুই শুধু একবার বল, তুই যা বলবি আমি তাই করবো। তাও প্লিজ আমার সাথে একটু কথা বল। প্লিজ হার্টবিট, I can't tolerate this pain anymore. কৃতিকের চোখে মুখে ভীষণ অসহায়ত্ব, হাতে এখনো ক্যানোলা লাগানো, তাই খুব শক্ত করে ধরতে পারেনি অরুকে, যার দরুন অরু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল কৃতিকের বাঁধন থেকে। নিজেকে ছাড়িয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়াতেই চুপচাপ এগিয়ে গেল পুলের দিকে। তবুও কৃতিক কিছু বলল না, বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় জড়িয়ে ধরল অরুকে। এবার একটু কৌশল খাটিয়ে অরুকে জব্দ করেছে সে। এক হাত রেখেছে অরুর কোমরে, অন্য হাত গলা আর বুকের মাঝখানে। এবার আর নড়াচড়া করতে পারছে না অরু, যার ফলস্বরূপ কৃতিকের হাতের মধ্য থেকেই এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও। বলিষ্ঠ দেহের কৃতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে অরু। ওদের ধস্তাধস্তিতে কৃতিকের ক্যানোলা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে এক পর্যায়ে। তবু কৃতিক এইটুকুনি ছাড়ছে না অরুকে, বারবার শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করছে শুধু। বেবি প্লিজ, বলেছি তো আর হবে না। দেখ দেখ, আমি সরি বলছি, আমি এক্সট্রিমলি সরি। তাও তুই কথা বলা বন্ধ করিস না প্লিজ। আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না, এতে আমি রেগে যাই। তোর দূরত্ব সহ্য হয় না আমার, বোঝার চেষ্টা কর একটু। কৃতিকের কথা শেষ হতে না হতেই ধস্তাধস্তির এক পর্যায়ে পা ফুসকে আচানক পানিতে পড়ে গেল ওরা দুজন। পানিতে হাবুডুবু খেয়ে অরু তাড়াহুড়ো করে পুল থেকে উঠতে গেলে স্কার্ট সমেত এক পা টেনে ধরে আবারও অরুকে পুলের মাঝখানে ছুঁড়ে মারে কৃতিক। আকস্মিক কাহিনীতে আপনা আপনি কয়েক ঢোক পানি খেয়ে হাবাতে হাবাতে মাথা তুলল ক্রন্দনরত অরু। ঠান্ডা পানিতে ভিজে একাকার হয়ে গমরঙা ত্বকে লালচে বর্ণ ধারণ করেছে ওর। কৃষ্ণচূড়ার ন্যায় রাঙা কপল বেয়ে অবাধে গড়িয়ে পড়ছে তপ্ত নোনা জল, যা চোখ এড়ালো না স্বয়ং কৃতিকেরও। নিজের কর্মকাণ্ড ব্যতিব্যস্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরকে একটানে নিজের কাছে নিয়ে এসে ওর বুকের মধ্যে চেপে ধরে কৃতিক শুধালো। ব্যথা লেগেছে? পর মুহূর্তেই কান্নার বাঁধ ভেঙে গেল অরু। কোনো কিছু তোয়াক্কা না করে অনেকটা শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কৃতিকের বুকের ইচ্ছে মতো কিল ঘুষি মেরে অভিমানী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, তুই একটা পচা স্বামী, তোর সাথে কোনো কথা নেই আমার, থাকতেও পারে না। তুই সবসময় আমাকে বকিস, কথায় কথায় গায়ে হাত তুলিস। তোর দেওয়া হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে, তাও আমি সব কিছু সহ্য করি, চুপচাপ মেনে নিই, কারণ আমি জানি যে আমার তোর দুর্বলতা। তুই আমাকে না পেলে উন্মাদ হয়ে যাবি, থাকতে পারবি না আমায় ছাড়া। তাই বলে তুই আমার ভালোবাসায় এইভাবে আঙুল তুলবি? এইভাবে? তোর মতো একরোখা অবাধ্য বদ মেজাজি মানুষকে ভালোবেসে কি না সহ্য করেছি আমি। আমার কথার আঘাত, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আর কত কি, তার ইয়াত্তা নেই। তাহলে তুই কিভাবে আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি? কিভাবে বল? শেষ কথাতেই গলা ছেড়ে চেঁচিয়ে উঠে কৃতিকের বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল ওর। ও এত জোরেই কামড়ে ধরেছে যে ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে কৃতিক। তবুও অরুকে সরায়নি নিজের থেকে, আর না তো অরুর এত এত অভিযোগের পাছে একটা টু শব্দ করেছে। নিজ দাঁতের শক্তি পড়ে এলো। কৃতিকের ভেজা টি শার্টটা টেনে ধরে অরু আবারও কাঁদতে কাঁদতে বলে, সত্যি করে বলুন তো, আমার ভালোবাসা আর অবসেশন এক, তাই না? সে তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করেছেন? যখন আমার বাহ্যিক সৌন্দর্য হারিয়ে যাবে তখন? জাস্ট শাট ইউর ফাকিং মাউথ অরু। অরুর কথা শেষ হওয়ার আগেই গর্জে উঠল কৃতিক। ওর কথায় নিজের অজান্তেই কপালের রগ ফুলে উঠে কখন যে শান্ত মস্তিষ্কের রন্ধে রন্ধে রাগের পারদ ছড়িয়ে পড়েছে তা টের পায়নি কৃতিক নিজেও। এদিকে কৃতিকের ধমকে কম্পিত হয়ে উঠেছে অরুর শরীর। কৃতিক এতটাই ভয়ানক টনি ধমক দিয়ে উঠেছে যে অরু এবার কান্নাকাটি ভুলে গিয়ে মুহূর্তে কৃতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঢোক গিলে পুলের মধ্যে পিছু হাঁটতে শুরু করলো। অরু খুব ভালো করেই বুঝতে পারছে যে অযথা একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছ। এবার অরুর কপালে দুঃখ আছে, বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। অরু তা ছাড়িয়ে গিয়েছে। কৃতিকের হাত থেকে সে কখন থেকে এই রক্ত ঝরছে তাতে অবধি নজর নেই ওর। চোখ মুখ খিচে যা মন চায় তাই বলে গিয়েছে কৃতিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে গুমোট হয়ে উঠেছে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা। কি বলি তুই? আবার বল।
কৃতিকের গুরু গম্ভীর পুরুষালী প্রতিটি কথার ভাজে ভাজে উপচে পড়ছে কর্তৃত্ব আর কঠিন শাসন। অরু তাতে ভরকালো, জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে কৃতিকের ইস্পাতের ন্যায় কঠিন মুখমণ্ডলের দিকে আর চোখে চেয়ে রইল শুধু। অরুকে অনুসরণ করে কৃতিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরো খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে তীর্যক কণ্ঠে বলল, কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকুই বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌ জানিস তোর জন্য যে আমি এমন? অরু কিছু বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে। আর কৃতিক ওকে অনুসরণ করে সামনে এগোচ্ছে, যার দরুন একজন আরেকজনের দিকে তাকিয়ে বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা দুজন। অরু চুপ করে আছে দেখে কৃতিক আচমকা নিজের কাছে টেনে এনে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, তুই যখন 11 বছরের বাচ্চা একটা মেয়ে ছিলি, তখন থেকে তোর প্রতি আসক্ত আমার। এই রূপ, এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখন। কৃতিকের কথা শুনে সচকিত হয়ে নুয়ে রাখা মাথাটা অকস্মাৎ তুলে ওর চোখে চোখ রাখলো অরু। কৃতিক তীর্যক হেসে বলল, আই নো ইটস নট ফেয়ার, কিন্তু কি করবো বলতো? নারী জাতির উপর এক আকাশসম ঘৃণা আর অভিমানের ঊর্ধ্বে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তোর হৃদয়টা ভেজা তুলোর মতন নরম আর উষ্ণ। আমার কঠিন বরফের মতো শীতল নির্জীব হৃদয়ে একটুখানি উষ্ণতার ছোঁয়া দিতেই উপরওয়ালা বোধহয় তোকে আমার নিকট পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সেই ছোট্ট হাতের স্পর্শ আজ আমাকে পুলকিত করে অরু। ঠিক সেদিনের মতোই চমকে দেয় বারবার। নিজের অজান্তেই সেদিন আমার বুকে ঘুমিয়েছিলে তুই। ব্যাস, তখন থেকেই শুরু হয়ে গেল হৃদয় তুলপাড়। ধীর ধীর করে ভেঙে গেল ধার্মিকতার পাহাড়। সেদিন আমিও বোধ করেছিলাম পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়ার বাঁধনের বড্ড প্রয়োজন, আর তুই হলি আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপুরী। সেদিনের পর থেকেই নিজের স্ট্যাটাস, পার্সোনালিটি, বয়স, সম্পর্কের সমীকরণ সব কিছুর মাথা খেয়ে তোর প্রতি অপসেট হয়ে গিয়েছিলাম আমি। চোখ বুঝলে কিংবা চোখ খুললে দিন রাত শুধু তোকেই দেখতাম। তুই আমার মাথা থেকেই বের হচ্ছিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে, তাও আমি সারাক্ষণ তোকেই চাইতাম। শুধুমাত্র নিজের অবাধ্য চিন্তা চেতনা আর বেপরোয়া হচ্ছে ইচ্ছেগুলোর হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে নিজের সরে এসেছিলাম তোর কাছ থেকে। বাড়িয়েছিলাম 1000 মাইলের দূরত্ব, দুজনের মাঝে টেনে দিয়েছিলাম তীক্ষ্ণতার এক মহাপ্রাচীন। একাকী বিষণ্ণ জীবনে কতটা যন্ত্রণায় দিন রাত অতিবাহিত করেছি সে হদিস রাখিস তুই? অথচ কোনোদিন কোনো কিছু না জেনেই আমার ভোগ করা যন্ত্রণার একাংশ সহ্য না করেই আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর আমার ভালোবাসার নিজের ছোট্ট আঙুলটা ত্যাগ করে ফেললি ওরু। আমার থেকেও বেশি ভালোবাসিস তুই? আনসার মি। অরুর মুখে কথা নেই, কি বা বলবে ও? জেনে শুনেই তো ভালোবাসার মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছে ও। কৃতিকের মতো করে অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো কৃতিকের প্রেমে পড়তে বাধ্য হয়েছে অরু। নতুন করে মনকে বোঝানোর তো আর কিছু নেই। এই মানুষটার হাতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম, উপসংহার সবই তো লেখা শেষ বহু আগেই। অরু জানে কৃতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়। তাও অরুর জায়ান কৃতিককে চায়। মুখে 100 বার না বললেও মনে মনে 1000 বার সে হ্যাঁ বলে বসে আছে। এ যেন জেনে শুনে বিষ পান। নিজের শক্ত হাতের বাঁধন ঢিলে করলো কৃতিক। আস্তে করে অরুর কোমর ছেড়ে দিতেই ভ্রম থেকে বেরিয়ে এসে কৃতিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেন ও বলতে চাইল, কি ব্যাপার, ছেড়ে দিলেন কেন? এতক্ষণ এত জোরাজুরি করলেন আর এখন এইভাবে ছেড়ে দিচ্ছেন? ধরে রাখুন না আমাকে। কিন্তু তার একটা কথাও উচ্চারণ করতে পারলো না অরু। আত্মসম্মানেরও তো একটা ব্যাপার আছে। অরু নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। কিছুক্ষণ চোখ বুজে নিজেকে খানিকটা সংযত করে শান্ত স্বরে কৃতিককে বলে, আই নো মাই অবজেশন ইজ আনহেলদি। রাগের সময় যা খুশি তাই করি আমি, নিজের অজান্তেই তোকে অনেক কষ্ট দেই। আমি মানি সব দোষ আমার, আমি অনেকটা বেপরোয়া আর ছন্ন ছাড়া, তাও মানি। কিন্তু তুই শুধু একটা বার আমার হয়ে যেতে দে।
কিন্তু তুই শুধু একটা বার আমার হয়ে থেকে যা ওরু, ট্রাস্ট মি, আমি ভালোবাসতেও জানি। কৃতিকের শেষ কথাগুলোতে ঠিক কী পরিমাণ জাদু ছিল তা বোধ হয় অরু বলে বোঝাতে পারবে না। কৃতিকের মতো পিছুটানবিহীন মানুষও যে এত কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে, সেটা অরু আজকেই প্রথম আবিষ্কার করলো। আরও এটাও জানে যে কৃতিক এই কথাগুলো আজ প্রথমবারই বলেছে, অথচ প্রথমবারই কি সুন্দর হৃদয় নাড়িয়ে দিল। কৃতিকের কথার পাছে মুখে কিছু না বলেও মনে মনে অরু বলে, ফিরে যাবার জন্য তো আসিনি এখানে, তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি? তোমার অতিরিক্ত ভালোবাসার অগ্নিস্ফুলিঙ্গে নিজেকে দগ্ধ করা যে এখনো বাকি। বাইরের বিজলি চমকাচ্ছে, ক্ষণে ক্ষণে বিজলির আলোয় আলোকিত হয়ে উঠেছে সুইমিং পুলের নীল বর্ণের টলটলে স্বচ্ছ পানি। বাতাসটাও বেড়েছে দ্বিগুণ। বাইরে এহেন বৈরী আবহাওয়া দৃষ্টিগোচর হতেই কৃতিক অরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার স্পর্শ খারাপ লাগলে আমি আর তোকে টাচ করব না কখনো, আর না তো তোকে কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করব। শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা গুনাহ করেও মুখে আনবি না, ব্যাস এটুকুই চাওয়া। ওয়েদার খারাপ, জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃতিক। তৎক্ষণাৎ পেছন থেকে অরু ডেকে বলে, কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে? অরুর কথায় কৃতিক পেছনে ঘাড় ঘোরালে। অরু এগিয়ে এসে লাফ দিয়ে কৃতিকের কোলে উঠে পড়ে। অরুর দুই উড়ুতে হাত রেখে একটু সামলে নিয়ে কৃতিক গম্ভীর মুখে বলে, এখন আবার কি চাই? আপনার স্পর্শ কত দিন হয়ে গেল আপনি আমাকে একটুকু আদর করেন না। কৃতিক শুষ্ক ঢোক গেলার সময় ওর অ্যাডামস আপেলটা কি আকর্ষণীয় ভাবে ওঠানামা করলো, যা দেখে চোখ দুটো আচানক নেশায় বুঁদ হয়ে গেল অরু। অল্পতেই অরু নিজের খেই হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করলো কৃতিকের গলাটা। অরুর গভীর চাহনি পড়ে ফেলতে খুব একটা সময় লাগলো না কৃতিকের। ও একটানে অরুর হাতটা নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শুধালো, যা বলছিস আর যা করছিস তা কি সজ্ঞানে ভেবেচিন্তে করছিস? আমার ভালোবাসা যে যন্ত্রণাদায়ক সেটা ভুলে গেলি? অরু আস্তে আস্তে নিজের চাহনি উপরে তুলে কৃতিকের চোখে চোখ রেখে বলল, এত কিছু বুঝি না, আমি আপনাকে চাই। জেনে শুনে আপনার বিষাক্ত ভালোবাসা গ্রহণ করেছি আমি। যন্ত্রণা তো সহ্য করতেই হবে, তাছাড়া আজকে নতুন তো আর কিছুই নয়। প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় কৃতিক। অরুর লম্বা চুলগুলোকে মুঠিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে, অতঃপর সেভাবে ধরে রেখে হিসিয়ে কৃতিক বলে, আজ আমি একটু বেশিই রেগে আছি অরু, সহ্য করতে পারবি না আমার, আর না তো আমি তোকে কষ্ট দিতে চাইছি। কৃতিকের বলা কথাগুলো চুপচাপ শুনে গেল অরু। অতঃপর কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে চোখের পলকে কৃতিকের সিগারেট পোড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠাধর চেপে ধরে কয়েক সেকেন্ড আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাগানোর আশায় ওই একটা ছোট্ট চুমুই যথেষ্ট ছিল এই মুহূর্তে কৃতিককে ব্লাডি বিস্ট বানিয়ে দিতে। কৃতিকের থেকে নিজের ঠোঁটে কয়েক সেন্টিমিটারের দূরত্ব বাড়িয়ে মাথাটা নিচু করে অরু বলে, আর কখনো আপনার উপর রাগ করবো না আমি, আর না তো আপনাকে এইভাবে জ্বালাতন করব। আপনি কত অসুস্থ বলুন তো। আমি সত্যি একটা ইম্যাচিওর, সব ভুলে যাই আমি। কৃতিক প্রথমে চুপচাপ অরুর কথা শুনে গেল, পরেক্ষণেই বাজ পাখির মতো আক্রমণ করে বসলো ওর ফিনফিনে কোমল ওষ্ঠা ধরে। অরুর দম ফেলার ফুরসত নেই, অথচ কৃতিক ছাড়লো তো নাই, উল্টে ঠোঁটের কাজ অব্যাহত রেখেই হিসিয়ে পড়ল, 100 বার করবি, যত ইচ্ছে তত রাগ করবি আমার উপর। দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দায়িত্ব শুধু আমার। তোর রাগ ভাঙাতে যা করতে হয় আমি তাই করব। দরকার পড়লে সারা দিন সারা রাত তোর পিছু পিছু ঘুরবো, কোনো সমস্যা নেই তাতে। ইউ হ্যাভ প্রপার রাইট টু মি অ্যাংরি উইথ মি বেবি, অ্যান্ড আই হ্যাভ প্রপার রাইট টু পানিশ ইউ হার্ট। শেষ কথাতে তীর্যক হাসির রেখা ফুটে ওঠে কৃতিকের ভেজা অধরের কোণে। অরু তৎক্ষণাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে কৃতিকের পানে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবারও মারবেন? এরপর আর জবাব দিল না কৃতিক। অরুকে বাচ্চাদের মতো করে কোলে নিয়েই পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল করিডোর আর ছাদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে। সেখানে অরুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলে অরু হক চুকিয়ে উঠে বলল, ওটা খুলবেন না প্লিজ, এমনিতেই অনেকটা জখম হয়েছে। আর না।
কৃতিক চোখ ছোট ছোট করে অরুর আগাগোড়া পর্যবেক্ষণ করে হাসকি স্বরে বলল। দেন ইউ হ্যাভ টু হেল্প মি বেবি। কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো অরু, মিয়ে যাওয়া গলায় শুধালো। কি হেল্প? কৃতিক অরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই স্বরে বলল। জাস্ট আনবাটন মাই শার্ট। আমাদের গল্পের স্ত্রীগুরুম হলেন আপনি, সায়ার, আমি নই। স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠ মুহূর্ত পার করে সায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশে চোখ বুঝেছিল মাত্র কয়েক সেকেন্ড, ঠিক তখনই কথা ছড়ে নীলিমা। নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় সায়রের। মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমার গলায় থুতনি ঠেকিয়ে ভ্রুকুচকে সায়র বলে ওঠে। মানে আমি এত কঠিন বাংলা বুঝি না নীলিমা, একটু বুঝিয়ে বলবে? সায়রের কথার পাশে নীলিমা রহস্যময়ী হাসি উপহার দিয়ে বলে। আপনাদের সব ধারণা ভুল সায়ার, আমি আপনাকে বিয়ে করতে জোর করিনি, আর নয়তো আপনি আমাকে বিয়ে আসর থেকে তুলে এনেছেন। নীলিমার কথা শুনে সায়র এবার ধরফড়িয়ে উঠে বসে, অবাক কণ্ঠে বলে। কি বলছো এসব? আমার স্পষ্ট মনে আছে আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বাজান আমার দিকে বন্দুক অব্দি তাক করেছিলেন। নীলিমা নিঃশব্দে হাসল। ওর হাসিটা ছিল ব্ল্যাক হোলের মতোই রহস্য ঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকেও বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখেই নীলিমা বলে। শুরু থেকে সবকিছুই সাজানো ছিল সায়ার। সায়র শুষ্ক একটা ঢোক গিলে বলল। একটু খুলে বলবে প্লিজ? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়, পরেক্ষণই বলে। আচ্ছা, আপনার একটু অদ্ভুত লাগেনি? কথা নেই, বাচ্চা নেই, হুট করেই আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেল? কিংবা আমাদের বিয়ের পর আব্বাজান আমাদের কেন খুঁজলো না? আচ্ছা বাদ দিন, আমি বলছি। আসলে আমি আর আব্বাজান চাইতাম কোনোভাবে আপনি আমাকে বিয়েটা করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। শুনলাম আপনিও অনু আপার বিয়ের পরেই চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। পরে নিজেই অন্যের ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবরটা দিয়েছি, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান আর জোর করে বিয়ে করে নেন। সায়র স্তম্ভিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল। এতটা নাটক কেন করেছিলেন নীলিমা? আমি তো তোমাকে শুরু থেকেই পছন্দ করতাম, আর তোমরা যদি আমাকে বিয়ে করার ইচ্ছাই থাকে তাহলে শুধু শুধু আমাকে ইগনোরই বা করছিলে কেন? বিয়েটা কেন করেছিলে? নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। একটা একটা করে বলি। সায়র বুঝদারের মতো মাথা ঝাঁকালো। নীলিমা বলল। প্রথমত, মানুষ বিপরীতমুখী জিনিসের আকর্ষিত বেশি হয়। আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি দেখা যায়। তাই তো আমি ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত, যার ফলে দেখুন আপনি খুব দ্রুতই আমার প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন। তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক না হতে পারার কারণটা একটাই ছিল, আর তা হলো অনুশোচনা। নিজেকে বাঁচাতে মিথ্যে অবলম্বন করেছিলাম আমি। আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়। এসব ভাবতে গেলেই তীব্র অনুশোচনা আর অপরাধবোধ মাথায় হেট হয়ে যেত আমার। বিয়েটা কেন করেছিলে? একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মা মারা যাওয়ার সময় চিকিৎসার টাকা জোগাড় করতে অভাবে পড়ে আমাদের বাড়িটা বন্ধকে রেখেছিল আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে হলেন আমাদের পুরান ঢাকার প্রবাসী, পুরান ঢাকার প্রভাবশালী জৈনিক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ান তিনি। দিন দুপুরে মেয়েদের তুলে এনে সম্ভ্রম হানি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমার ক্ষেত্রেও তাই হলো। বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথায় ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল। প্রতি মাসে এত মোটা অঙ্কের সুদ দিতে গিয়ে আবার হিমশিম খেতে শুরু করলেন। এক পর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলে নির্দয় লোকটা সুযোগ বুঝে একসাথে সব টাকা দাবি করে বসে। না দিতে পারলে আমাকে তুলে নিয়ে যাবে সেই হুমকিও ঢুকিয়ে দিয়ে যান আব্বাজানের মস্তিষ্কে। ইটস 2024 নীলিমা, এরকম লোক এখনো এক্সিস্ট করে? আমি তো ভাবতেই পারছি না। নীলিমার কথার মাঝে প্রশ্ন করে সায়র। প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমা বলে। করে, বাংলাদেশে এর থেকেও বহুগুণ খারাপ লোক অ্যাকসেপ্ট করে সায়াব। তারপর কি হলো? কপালে দু হাত ঠেকিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার পাছে নীলিমা বলে। তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। আব্বাজানের কাকুতি মিনতিতে লোকটা আমাকে তুলে নেয়নি ঠিকই, তবে একটু বড় হতেই পুরো মহল্লায় ঘোষণা করে দিয়েছেন সে আমাকে বিয়ে করবে। এমনকি আব্বাজানকে হুমকি দিয়ে রেখেছেন তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজের মুখে দেখানোর অবস্থায় রাখবে না।
জানেন, সে সময়ে এমন একটা কুপ্রস্তাবকেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাজানের হাতে। নয়তো কোনোদিনও দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটিতে গিয়েছে আর ফিরে এসেছে লাশ হয়ে। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা তুষ্ট ছিলেন। তাই তিনি লোকটাকে অনুরোধ করেন আমাকে যাতে পড়তে দেয়া হয়, বিয়ে তার আমার সাথেই হবে। লোকটা আব্বাজানের কথায় রাজি হলেও চারিদিকে ততদিনে জানাজানি হয়ে যায় যে আমার বিয়ে ঠিক হয়ে আছে, যার দরুন লোকেরা ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতো না অবধি। এভাবে দিন যাচ্ছিল। ধীরে ধীরে নিজেকে বলির পাঠা ভাবতে শুরু করি আমি, কারণ আমার ভবিষ্যৎ বলে আর কিছু নেই। ঠিক এমন একটা দম বন্ধকর জীবনের মাঝপথে আটকে গিয়েছি। আমি যখন ছটপট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনে পর্যটন ঘটনা স্বয়ং আপনি। ততদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুঁজছিলাম আমি সাহেব। ওপরওয়ালার কাছে দিন রাত প্রার্থনা করে বলেছিলাম যাতে আমার জীবনে এমন কেউ আসে যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে দূর দূরে, অনেক অনেক দূরে নিয়ে গিয়ে সযত্নে নিজের অস্তনিতে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন, সত্যি সত্যি তাই হলো। আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমায় বাঁচালেন, আমার জীবনে স্ত্রীকুটুম রূপে এসে আমার রক্ষা কবচ হয়ে গেলেন। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল নীলিমা। সাহেব দ্রুত হস্তে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার স্ত্রী কুটুম। এরপর কোনো ভুড়িওয়ালা আমার বউকে ছিনিয়ে নিয়ে যায় দেখবো আমি। বেড়াকে চোখের সামনে পেলে যদি ওর গোফটের না ছিঁড়েছি তো আমার নামও সায়র আহমেদ নয়। সায়রের কথায় ফিক করে হেসে দিল নীলিমা। নীলিমা হাসতে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সাহেব বলল, আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না।